শিক্ষা ব্যবস্থা ওই দেশের সিভিল সোসাইটিকে করাপ্ট করে নিতে হয়। তখন এদের মধ্যে দেশপ্রেম থেকে বড় জিনিসটা জাগে নিজের প্রেম, নিজের সমাজ, নিজের মানে পরিবার। তো এই জিনিসটা কাজ করেছে আমাদের দেশে সাংঘাতিকভাবে। যেটা হয়েছে যে আপনি একটা জায়গাও খুঁজে পাবেন না যে জায়গায় করাপ্টেড হয় নাই। আমি এক পুলিশ অফিসারকে চিনি, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এইসব অন্যায় তোমরা সহ্য করে কি করে? তো বললো যে ভাই রাস্তা তো একটা, আইদার ইউ আর উইথ আস অর এগেইনস্ট আস, মাঝখানে কিচ্ছু নাই। আপনাকে হয় তাদের সাথে থাকতে হবে, অথবা আপনার চাকরিচ্যুতি হবে, আপনার বউয়ের প্রবলেম হবে, আপনার বাচ্চার প্রবলেম হবে, সবার প্রবলেম হবে। তো এখন ওখানে যে পুলিশ অফিসার সবাই যে এইভাবে তা না, ওখানে দলীয় আনুগত্যের জন্য যেসব পুলিশ অফিসার ছিল তারা এক ধরনের পারভার্স মেন্টালিটির থেকে নিয়ে তারা যে কেউ সরকারের বিরোধিতা করা মানেই সে আমার শত্রু, তাকে হত্যা করো অথবা তাকে গুম করো। এই গুম হত্যা কোনো সময় এক সময় বাংলাদেশে ছিল না। এই হত্যাটা মালিক ভাই বলেছিল, আমি এটাকে একটু স্পেসাইজ করতেছি। সেটা হচ্ছে যে প্রথম বাংলাদেশের রাজনৈতিক হত্যা হচ্ছে সিরাজ শিকদার, তারপরের হত্যা হচ্ছে আমাদের সিদ্দিক মাস্টার। সিদ্দিক মাস্টারকে ওপেন রাস্তায় গুলি করে হত্যা করা হয় কেন? একটাই কারণ, যে উনি ছাত্রলীগের অন্য একটা দলকে মানে জাসদ গঠন, মানে আওয়ামী লীগ কোনোদিনই প্রতিপক্ষকে সহ্য করতে পারে নাই, কখনো না। সেটা সেই মৌলানা ভাসানীর থেকে নিয়ে শুরু করে। আমি সোজা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে কোনো প্রতিহিংসার ব্যাপার না, হিস্ট্রি যেটা বলে আর কি। সেটা হচ্ছে যে কাকমারি সম্মেলনের পরে মৌলানা ভাসানী ঢাকাতে একটা সম্মেলন ডাকলেন, যেখানে ওই আপনার সীমান্ত গান্ধী পর্যন্ত এসেছিলেন, অনেক বড় বড় লোক এসেছিলেন, তৎকালীন বামপন্থী যারা। সেই জনসভায় অ্যাটাক করেছিল আওয়ামী লীগ এবং ভাসানীর মতো লোক ওই স্টেজের নিচে ঢুকে সীমান্ত গান্ধী, জনাব গাফফার সাহেব পর্যন্ত ওই চৌকির নিচে, স্টেজের নিচে গিয়ে নিজের প্রাণ রক্ষা করেছিলেন। আক্রমণ করছে কে? আওয়ামী লীগ, ছাত্রলীগ। হ্যাঁ। এবং আমরা যখন 1972 সালে আলাদা হলাম, ওখানের একটা ছোট্ট হিস্ট্রি বলি আপনাকে। ছাত্রলীগের মধ্যে একটা গ্রুপ ছিল প্রদেশপন্থী, ওরা প্রদেশ চাইতো, পাকিস্তান চাইতো। এবং একটা গ্রুপ ছিল আমরা যারা ছিলাম, পরে জাসদ করছি, সিরাজুল আলমের নেতৃত্বে, সিরাজুল আলম খানের নেতৃত্বে, আমরা চাইতাম স্বাধীনতা। তো এই প্রদেশপন্থী এবং স্বাধীনতাপন্থী এক সময় মুক্তিযুদ্ধের সময় এক হয়ে গেল যে ঠিক আছে এখন আর উপায় নাই, কারণ ঘোষণা হয়ে গেছে, অতএব পাকিস্তানিরা অ্যাটাক করে ফেলছে, অ্যাটাক না করলে ওরা ওই প্রদেশপন্থীই থাকতো। এবং তখন আওয়ামী লীগে তাজউদ্দিন সাহেব সহ আরো কয়েকজন মাত্র, তাদের নাম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, বাকি সবাই ছিল প্রদেশপন্থী। তারা স্বাধীনতার ব্যাপারে অতটুকু উৎসাহী ছিল না। তারা আমাদেরকে অতি বাম বলতো, উগ্রপন্থী বলতো, আমাদের বিরুদ্ধে কথা বলতো। তো যাই হোক, বঙ্গবন্ধু অ্যারেস্ট হয়ে গেলেন, আমরা চলে গেলাম। আসার পরে যেটা হলো যে এই যারা স্বাধীনতাপন্থী ছাত্রলীগের যে গ্রুপটা ছিল, তারাই আপনার জাসদ করলো বঙ্গবন্ধুর সাথে। আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক ব্যাপার নিয়ে আমাদের মধ্যে যে বিতর্ক সৃষ্টি হলো, সেখান থেকে আমরা সরে আসলাম। এবং যেদিন আমরা ঘোষণা দিলাম জাসদ ছাত্রলীগ, সেই দিন ছাত্রলীগের প্যান্ডেল তারা অ্যাটাক করলো, আমাদের প্যান্ডেল জ্বালায় দিল, পুড়ায় দিল, গুন্ডা বাহিনী সহ। তারা মানে জুন মাসে ছিল এটা, তারা একদম, উনিও ছিল প্রেজেন্ট ওই দিন, মালিক ভাই যদ্দূর আমার মনে পড়ে। তো ওরা পুড়ায় দিল। ভূপেন হাজারিকা ছিলেন সেদিন আমাদের, মানে ভারত থেকে এসেছিলেন, উনি গান গাইবে, উনি তো একজন সংগ্রামী বামপন্থী লোক, তাকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছিল মানুষের জন্য। হ্যাঁ, মানুষের জন্য। তো উনি ভয় পেল না। ওই সমস্ত পুড়ায় দেওয়ার পরে উনি বললো আমি গান গাইবো, আমাকে মারলে মেরে ফেলুক। তখন জাসদের অনুষ্ঠান ছিল এটা ছাত্রলীগের ডিভিশন হচ্ছে, ছাত্র দুই গ্রুপ। হ্যাঁ, ওকে। তো আমরা পল্টনে এবং ওরা রেস করছে। আপনি ছাত্রলীগ ছিলেন? জি, আমরা পল্টন গ্রুপ আর কি, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ। তো আমার এটা মনে পড়ে
আমাদের কি অপরাধ ছিল? আমরার অপরাধ একটাই ছিল যে আমরা সমাজতান্ত্রিক, বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাস করতাম। আমরা নিজেরাই মুজিববাদের ধ্বনি দিয়েছি যে বিশ্বে এলো নতুনবাদ, মুজিববাদ। কারণ বঙ্গবন্ধু বলতেন যে উনি সমাজতন্ত্রে বিশ্বাস করেন, উনি সমাজতান্ত্রিক বাংলাদেশ করতে চেয়েছিলেন, উনি বিভিন্ন বক্তব্যে সেটা বলেছেন। তাহলে কথাটা হচ্ছে যে বঙ্গবন্ধুর সরকারের সময় আমরা গণতান্ত্রিক রাজনীতি করতে পারি নাই। তারপরে রক্ষী বাহিনীর জন্ম হলো। রক্ষী বাহিনী আমাদেরকে রাস্তায় ঘাটে যেখানে পেয়েছে ধরে নিয়ে গেছে। ছাত্রলীগ তখন বলা হতো যে বঙ্গবন্ধুর মুজিববাদী ছাত্রলীগ। মুজিববাদী ছাত্রলীগ আমাদেরকে রাস্তায় ঘাটে যেখানে পেয়েছে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তারপরে আসলো 74, 17ই মার্চ। 17ই মার্চে আমরা, বঙ্গবন্ধুর জন্মদিন ছিল, আমি জানি না এটা হঠকারী সিদ্ধান্ত ছিল কিনা জানি না, আমরা হোম মিনিস্টারের বাড়িতে একটা মেমোরেন্ডাম দিতে গিয়েছিলাম। কারণ ওই দিন সবকিছু বন্ধ ছিল। আপনারাও ছাত্রলীগ কিন্তু? জি, জি। এই যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী ছাত্রলীগ। আপনি বারবার বলতেছেন, আমি জানি, আমি বুঝি, আমি বুঝতেছি আপনি কি বলতেছেন। সেখানে গুলি করে রক্ষী বাহিনী আমাদের 49 জন, মানে একই দল হত্যা করে। হ্যাঁ, একই দল না, ওই দলটা তখন ভাগ হয়ে গেছে, নাম ছাত্রলীগ। তো ওখানে 49 জনকে হত্যা করা হয়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মাস মার্ডার, এই প্রথম মাস মার্ডার হয় 1974-এর 17ই মার্চ। তো এই সরকারের লেগেসি হচ্ছে মানুষকে মাস মার্ডারে তারা অভ্যস্ত ছিল। এখন আসেন, আমি বলে যে এখানে কোনো না, দুজন সামরিক শাসক বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছিলেন, একজন মরহুম জিয়াউর রহমান, একজন জেনারেল এরশাদ। মরহুম জিয়াউর রহমানের সময় অনেকগুলো কু হয়েছিল। সেইটা ছিল সেনাবাহিনীর ভিতরের ব্যাপার। আমি 7ই নভেম্বরে যাচ্ছি, আপনারা অনেকের জন্য, আমি জানার জন্য বলি যে অনেকেই জানেন না, হয়তো জানেন, যারা শুনছেন তাদের মধ্যে নিশ্চয়ই কেউ মরহুম জিয়াউর রহমানের কাছের লোক আছেন। বাংলাদেশে যে অত্যাচারটা হচ্ছিল 73-74-এ জাসদের উপরে এবং আপনার সর্বহারা পার্টির উপরে সহ বামপন্থীদের উপরে, সেটার ব্যাপারে কিন্তু জিয়াউর রহমান খুশি ছিলেন না। উনি নিজে বামপন্থীদের ব্যাপারে, উনি একটা জায়গায় গিয়েছিলেন, আমি জায়গাটার নাম ভুলে গেছি, তো ওখানে অনেক বামপন্থী নেতা অ্যারেস্ট ছিল। তো উনির খুব ইচ্ছা ছিল যে আমি একজন বামপন্থী নেতার সাথে কথা বলবো, কেন এরা এগুলো করতেছে। সেই নেতাকে নিয়ে আসার পরে উনি তখন চা খাচ্ছিলেন, তখন চা দিলে উনি বলে যে না, আমি চা খাবো না। ওই বামপন্থী নেতা, পরে উনি বিএনপিতে জয়েন করছিলেন, ওই বামপন্থী নেতা, আমি নামটা এই মুহূর্তে মনে আসছে না, এটা কিন্তু সত্য ইতিহাস। তো বলছিল যে কেন তোমরা এগুলো করতেছো, মানে এই হামলাগুলো কেন হচ্ছে? হামলা না, তোমরা এই যে এই সরকারকে কেন ডিনাউন্স করতেছো, এই সরকারের বিরোধিতা কেন করতেছো, তোমরা কেন সর্বহারা রাজ চাও, তোমরা কেন সমাজতন্ত্র চাও। তো উনি যেসব কথা বলছিল যে আমাদের উপরে এই অত্যাচার হচ্ছে, আমরা এই বাংলাদেশ চাই নাই। উনি কিন্তু পরে একজন প্রতিমন্ত্রী হয়েছিল বিএনপির ক্যাবিনেটে, আমি নামটা এই মুহূর্তে আসছে না, যশোরের খুব সম্ভব। তো পরে খুব ব্রিলিয়েন্ট একজন লোক, আমি নামটা আসতেছে না। তো তখন উনি ওখানকার জিওসিকে বলছিলেন যে এই ছেলেদেরকে ধরে এনে এইভাবে টর্চার করার, জিয়াউর রহমান সাহেব বলছেন। হ্যাঁ, এবং উনি জাসদের প্রতি সিম্প্যাথিটাইজ ছিলেন, এটা আমরা খুব ভালো করে জানি। আপনারা তো ওনাকে পরবর্তীতে, না, আমি আসতেছি, ক্ষমতার দ্বন্দ্বটা কিন্তু অন্য জিনিস। জিয়াউর রহমান কোন পরিস্থিতিতে উনি বন্দী হয়েছিলেন, কোন পরিস্থিতিতে উনি বেরিয়ে এসেছিলেন, এবং কোন পরিস্থিতিতে উনি কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছিলেন বা দিতে বাধ্য হয়েছিলেন, এগুলো কিন্তু অ্যানালাইসিসের ব্যাপার। আমি একটা বিষয় আপনাকে জানতে চাই, এই যে ধরুন আমরা যদি ইতিহাস একটু অ্যানালাইসিস করি, বাংলাদেশের আর্মিদের অবদান অনেক বেশি ছিল, এবং আর্মি চাইলে, যে কথাটা আমি বারবার মালাইক ভাইকে, আর্মি চাইলে, ধরুন আর্মি যদি চায় যে বিএনপিকে ক্ষমতা থেকে হোল্ড করতে পারে, আওয়ামী লীগকে হোল্ড করতে পারে, এই স্পেশাল রিজনেই কি পিটিআই বিদ্রোহ হয়েছিল? আপনার কাছে প্রশ্ন। না, আমি বলি শুনেন, আজকের আর্মি আর এত ক্ষমতাশালী না, এখন নাই। না, আজকের কোনো আর্মি ক্ষমতাশালী না। আজকের বিশ্বে আর্মিকে কোনো বহির্রাষ্ট্র যদি সমর্থন না করে, যেমন মনে করেন ভারত অথবা আমেরিকা অথবা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো, তাহলে আর্মি টিকতে পারবে না। এই জন্য যে এখন আর ওই পাকিস্তান আর্মি টিকে যাবে তাদের একার জন্য না, ওখানে পিছনে হয় চায়না আছে,
অথবা পাকিস্তান মানে অন্য দেশে আমেরিকা backup আছে। লাগবে। হ্যাঁ, ব্যাকআপ লাগবে। এখানে আর্মিকে দুর্বল করার ব্যাপারে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত। এতে কোনো সন্দেহ আমি নেই। শামীম ভাই, মালিক ভাই, আপনার সাথে একটু দ্বিমত আমি। জি। আমার প্রশ্নটা হচ্ছে যে বেনিফিশিয়ারি হচ্ছে কে আপনার আর ভারত বেনিফিশিয়ারি। আমি আসছি, অনেক কলার আমাকে ট্যাগ দিচ্ছেন, উনি অনেকক্ষণ লাইন, আমি একজন কলারকে নিয়ে আসি এর মধ্যে। আমাদের সাইদ সিদ্দিক, উনি একজন মেজর, উনি কথা বলছে। কলার, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেকক্ষণ ধরে লাইনে ছিলাম। I'm sorry. আমাকে একটা মিনিট দিন, please। জি জি বলেন। বিডিআর হত্যাকাণ্ড জি। এবং বিগত 15 বছরে আপনার নামটা কি বলা যাবে? সাইদ সিদ্দিক। হ্যালো। আপনার নামটা কি বলা যাবে? আমার নামটা একটা আগামীতে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো জানি একজন মহিলা কল করে বলেন ওনার নাম বলতে চান না, কারণ ওনার নাম হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টারের নাম। তাই ঠিক আছে। আপনার নাম কিন্তু আবার ওই ধরনের কোনো নামটাম না তো। হ্যালো। জি বলেন। হ্যাঁ জি ভাই। জি। তা আমার প্রশ্নটা হচ্ছে, জি। এই যে বিডিআর হত্যাকাণ্ড সহ বিগত 15 বছরে যত হত্যা, গুম, খুন হয়েছে সবগুলোর বিচার তো দেশ ও জাতি চায়, আমরা চাই। এই বিগত দিনে শেখ হাসিনা সহ ওনার পার্টির অনেক লোকদের উপর খুনের মামলা হয়েছে। শেখ হাসিনার উপরে 18টি হত্যা মামলা এবং একটা কিডন্যাপিং মামলা হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে, উনি তো দেশের বাহিরে, উনাকে আনার প্রক্রিয়া কি শুরু হয়েছে? আনা আদৌ কি যাবে? ওনাকে আনার প্রক্রিয়া শুরু হয়েছে কিনা এবং আনা যাবে কিনা, বিচার যদি না দেখতে পায় হ্যাঁ, তাহলে তো এই সব কিছুই ব্যর্থ হয়ে যাবে। জি, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের আমলেই শেখ হাসিনা, খুনি হাসিনার বিচার দেশ ও জাতি এবং বিশ্ববাসী দেখতে চায়। জি, আপনাকে ধন্যবাদ। আমি শামীম ভাইয়ের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম যে উনাকে আনার প্ল্যান হয়েছে কিনা, আনা যাবে কিনা। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন। আমি ফারুক ভাই, জি। আমার কথা শেষ হয় না, এই লাইন কেটে গেল না, বাট আপনি সংক্ষেপে বলেন, অনেকে লাইনে আছে, অনেকে লাইনে বসে আছেন। আপনি শুনেন। জি শুনেন। জি। 8:30টায় ভারত রেডিও 8:30 প্রকাশ করেছিল বিডিআর হত্যাকাণ্ড হয়েছে। জি। বাংলাদেশ টেলিভিশন প্রকাশ করেছে 9টায়। সুতরাং এটা র এবং হাসিনার প্ল্যান, সেটা আমরা জানি। এখন শুনেন, তাপস, আজম, মানব, এই তিনটা আসবে, এসে বলবো পুলিশ সহ, মিডিয়া সহ, মিনিস্টার আসবে, হোম মিনিস্টার আসবে, ওই আসবে, সে আসবে, এবং ডিআইজি তৌহিদের পিঠে ক্লাপিং করেছিল, হাত রেখে হাততালি দিয়েছিল নানক, বলেছিল ওয়ান্ডারফুল, ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। সুতরাং এই নৃশংস হত্যার জন্য হাসিনা একমাত্র দায়ী। তার হত্যার বিচার করতে হবে এবং জেনারেল মইনকে আমেরিকা থেকে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসিতে চড়াইতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, 8টা এবং 8:30। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন আমাকে? আমি শুনতে পাচ্ছি আপনাকে। আমি একজন অফিসারের মাকে চিনি, যিনি মারা গেছেন। তিনি এখনো সবসময় তার ছেলের জন্য খাদেন, বিশ্বাস করেন। ওই হত্যাকাণ্ডের পর একজন কর্নেল আমার বাসায় ছিলেন, উনি বলছেন যে এই হত্যাকাণ্ড, এই ঘটনার সাথে সাথে যদি আর্মি চলে যেত, বিডিআর এর কাছে কয়েকটি অস্ত্র আছে, কয়েকটা রাইফেল আছে, উইদিন 15 মিনিটস ওটা সব ওরা পালিয়ে যেত। যেহেতু প্রধানমন্ত্রী আদেশ দেয় নাই, সেই জন্য প্রধানমন্ত্রী ফুললি রেসপন্সিবল ফর ইট। থ্যাংক ইউ। এবং তার বিচার করা উচিত। থ্যাংক ইউ। আমি সংক্ষেপে নিচ্ছি, আপনাদেরকে অনেকে লাইনে বসে আছেন, আই এম সরি। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি ফারুক আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আপনি টিভি ফলো করছেন, টিভি থেকে একটু যদি ফলো না করেন। জি,
আমাকে শোনা যায়? আপনাকে শোনা যাচ্ছে, ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। প্লিজ বিয়ার উইথ মাই ভোকাল কর্ড। আমি আমার ভোকাল কর্ড একটু সমস্যা হচ্ছে। জি। তো আমি প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যে আপনি এপিসোড চালাচ্ছেন এবং আপনার সাথে যে আলোচক দুজন আছেন তাদেরকে অভিনন্দন, এবং যারা শুনছেন, এটি ইতিহাসের বাংলাদেশের ইতিহাসে 200 বছর আগে যে পলাশীর যে পরাজয়, বাংলার আকাশের যে সূর্য অস্তমিত হয়েছিল, তেমনি এই 25শে ফেব্রুয়ারি ছিল এই জাতির জন্য একটি দুর্ভাগ্যজনক একটি এপিসোড। বিডিআর কার্নেজ, এইখানে যদি আমি স্ট্র্যাটেজিক বিষয়গুলো বলি, তাহলে প্রথমে শেখ হাসিনা এখানে এই সার্বিকভাবে এই বিষয়টিকে কোঅর্ডিনেট করছিল, ভারত এখানে ষড়যন্ত্র করেছে, এবং এই পুরো এপিসোডে যদি আপনি ধারাবাহিকভাবে বিষয়গুলো দেখেন, এভিডেন্স গুলো দেখেন, সেটি হলো যে 1 ঘন্টারও বেশি সময় পেয়েছিল জেনারেল মঈন আহমেদ এবং শেখ হাসিনা। এখানে নানক, আজম কিংবা যারাই সেলিম ছিল এবং এমপি বেলাল নেত্রকোনা তিনি ছিলেন, মেহের আফরোজ চুমকি ছিলেন, তারা ফ্ল্যাগ নিয়ে যে ভিতরে যায়, এটিও একটি ইন্ডিকেশন যে তারা এখানে যাওয়ার কথা না, এটি একটি মিলিটারি সিচুয়েশন। এবং আরো বিষয়টি হলো যে কাহারকে যখন এটি পরবর্তীতে দায়িত্ব দেয়, সেটিও কিন্তু সিরিজ অফ অ্যাকশন, যেটি পরিকল্পনার অংশ হিসেবে তারা আরো অনেক সৈনিককে, যারা এভিডেন্স ছিল, তাদেরকে হত্যা করে। আর সবচেয়ে জঘন্যতম বিষয়টি হলো যে ওই সময় 3 বাহিনী প্রধানকে বসিয়ে রেখে কালক্ষেপণ করে এই অপারেশনটাকে সাকসেসফুল করতে দেয়। অ্যাশ কালারের যে গাড়িটি প্রবেশ করেছিল, সেখানে একটি সেকশন 12 থেকে 15 জন ইন্ডিয়ান কমান্ডো বিডিআর ড্রেসে প্রবেশ করে এবং তারা হত্যাকাণ্ড চালিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা হত্যাকাণ্ড চালিয়ে চলে যায়। এইখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে সাহসী ভূমিকা তিনি রেখেছিলেন। ম্যাডাম খালেদা জিয়া প্রশ্ন করেছিলেন, কাদেরকে বিমান ডিলে করে কাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়, যে গাড়িটিতে যারা বের হয়ে গেছিল তারাই হয়তো এই বিমানে চলে গেছে। অর্থাৎ যারা নিরাপত্তা বিশ্লেষক, তাদের শত শত আর্টিকেল, এবং এইখানে পরবর্তীতে ইন্সপেকশনে একজন ক্যাপ্টেন, লেডি ক্যাপ্টেন দেখাচ্ছিল যে এই অস্ত্র যেগুলো ছিল তারা ফেলে রেখে গেছে অনেক অস্ত্র, সেই অস্ত্রগুলো পর্যন্ত ইন্ডিয়ান, গ্রেনেড ইন্ডিয়ান, এবং বেশ কিছু আলামত ছিল এখানে ইন্ডিয়ান অপারেশনের। সুতরাং এই যে মেহের আফরোজ চুমকির দুঃসাহসী অভিযান, কিংবা মুন্নি শাহর মাইক ধরে দেওয়া প্রথম দিকেই, কিংবা এনডিটিভিতে যে খবর 9টার দিকে, এই সব কিছু আলামত প্রমাণ করে ভারত এবং শেখ হাসিনা এখানে জড়িত। আমি যদি ভুল না করি, আপনি একজন মনে হয় সাবেক আর্মি অফিসার, তো মেজর সিদ্দিক সাহেব বলছেন, আমার রাইট? আমি কি আপনাকে চিনতে পারছি কিনা আমি জানি না, বাট আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন, যে আমাদের মালিক সাহেব এবং শামীম সাহেব দুজনেই বলছেন যে ইন্ডিয়া বেনিফিশিয়ারি। আমার প্রশ্নটা আপনার কাছে যে ইন্ডিয়া আরেকটি দেশ, আমাদের পার্শ্ববর্তী একটি দেশ, বন্ধু হোক শত্রু হোক, পরে আমরা অ্যানালাইসিস করব, পরে রিসার্চ করব, পরে এক্সপ্লেনেশনে যাব, বাট তখন তো প্রাইম মিনিস্টার ছিলেন, ভোটে হোক আর বিনা ভোটে হোক, প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, এবং উনি বাংলাদেশের একজন মানুষ। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি প্রথমে সামনের সারিতে আনতে চাচ্ছি যে তখনকার প্রাইম মিনিস্টার কে ছিলেন, তখনকার হোম মিনিস্টার কে ছিলেন, তখনকার চিফ আর্মি কে ছিলেন, এরপরে আমি বলবো যে ইয়েস, দ্য ইনস্ট্রাকশন কামস ফ্রম ইন্ডিয়া। তার মানে এই হত্যাকাণ্ডের জন্য, আপনার কথাটাকেই যদি আমি ধরি বা আলামত যদি আমি ধরি, এই হত্যাকাণ্ডের জন্য প্রথম দায়ী কি বাংলাদেশ সরকার ছিল না? আমি এর সাথে যোগ করছি যে বর্তমানে যে হোম মিনিস্টারের দায়িত্ব নিয়েছেন, হোম অ্যাডভাইজার, তিনি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল একটি তদন্তের। তিনি তদন্ত করতে যে একটি রিকমেন্ডেশন করেছিলেন যে যারা প্রধানমন্ত্রী সারা খাতুন, নানক, আজম, সেলিম, তাদেরকে প্রশ্ন করতে হবে সংশ্লিষ্টতার জন্য। তারা ছিল এই প্রক্রিয়াতে এবং তারা বিভিন্ন কার্যক্রম করেছে, অস্ত্র জমা নিয়েছে, সুতরাং তাদেরকে প্রশ্ন করতে হবে তদন্ত পর্ষদ থেকে, সেটিকে সরকার অ্যাভয়েড করে। সুতরাং ইউ আর ভেরি কারেক্ট, প্রধানমন্ত্রী এবং তার আশেপাশে যারা ছিল তারা দায়ী। এবং আমি আশা করি, জাতি আশা করে এখন, যে
এখন এই 15 বছর পরে এসে উপদেষ্টা হিসেবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে এই দায়িত্বটুকু নিয়ে আবার নতুন করে তার যে সেই তদন্ত ছিল সেই তদন্তটুকু যদি আবার নতুন করে করা হয়, আমরা অনেককে হারিয়েছি, কিন্তু এটি একটি সত্য বিষয় এবং যারা দোষী, এবং এটি একটি জাতির জন্য দুর্ভাগ্যজনক অধ্যায়, যারা দোষী তারা বের হয়ে আসবে। জি ধন্যবাদ। আপনাকে আরেকটা প্রশ্ন আমরা যে ক্লিয়ার হতে চাচ্ছিলাম যে এই যে আপনাদের দরবার হলে সেখানে তো মাননীয় প্রধানমন্ত্রী, তখনকার মাননীয় প্রধানমন্ত্রী চিফ গেস্ট ছিলেন, উনি যান নাই সিকিউরিটি রিজনে, অ্যাজ আই নো, আমি এর আগে 9-এর অনুষ্ঠানে শুনেছিলাম। বাট সেখানে আমাদের সাবেক আর্মি অফিসারদেরকে তড়ি ঘড়ি করে আনার কারণটা কি? যে দুটো প্রশ্ন, যেহেতু উনি জান নাই দেয়ার সামথিং এখানে ঘটতে পারে, এটা একটা প্রশ্ন। উনি যদি জানেন তাহলে উনি কেন অন্যদেরকে এখানে যেতে দিলেন বা কেন ব্যবস্থা নেন নাই? আর আরেকটা হচ্ছে তড়ি ঘড়ি করে কেন সাবেক আর্মি অফিসারদেরকে দূর দূরান্ত থেকে ট্রান্সফার করে ইনস্ট্যান্ট আনা হয়েছে? জি, এইখানে একটি বিষয় আছে যে আপনারা জানেন যে জেএমবি কে ধরা এবং তাদেরকে সাজা দেওয়া, এই প্রক্রিয়াতে কর্নেল গুলজার সহ অনেক প্যাট্রিয়টিক অফিসার, দেশপ্রেমিক অফিসার ছিল র্যাবে এবং আর্মিতে। সুতরাং এদেরকে নিয়ে আসা এই মাস্টার প্ল্যানের একটা অংশ ছিল। এই জাস্ট কিছুদিন আগেই, জাস্ট কয়েকদিন আগেই তাদেরকে পোস্টিং করে তারা আসে। আর এইটা ছিল দরবার হল। এই দরবার হলে যে দরবারটুকু ছিল সেটি ছিল বিডিআর সপ্তাহের একটি পরিকল্পিত অংশ। আপনি বলছিলেন ডালবাতের অংশ, এটা ডালবাতটা ছিল আগের একটি প্রোগ্রাম। এইটি ছিল বিডিআর সপ্তাহের একটি উদযাপনের একটি অংশ, যে একটি দরবার, সেখানে আসবে প্রধানমন্ত্রী, কিন্তু তিনি যে আসেননি এটি একটি সবচেয়ে বড় আলামত যে তিনি জানতেন যে এটি হবে। দ্যাটস ট্রু। থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ যেহেতু আপনি সাবেক আর্মি অফিসার, অ্যান্ড আপনি আমার সাইতেও ভালো জানেন, ওনাদের সাইতেও ভালো জানেন, এবং আমরা ক্লিয়ার করতে চাই। আমরা ওই যে বললাম যে পার্লামেন্টে উনিও ছিলেন, পার্লামেন্টে যখন কথা বলছিলাম তখন বলছেন আর ডিপে যাওয়া যাবে না। বাট আমার দেশের আর্মি অফিসারকে যাকে নিয়ে প্রাউড ফিল করি, যে কর্নেল গুলজারের কথা উনি বলছেন যে বাংলাদেশে আমরা বলতাম যে আপনার ছেলে হলে কর্নেল গুলজারের মতো হবে, এই ধরনের কথা বলেন, যে বাংলা ভাইকে ধরার জন্য নিজের জীবন বাজি রেখেছিলেন, তাদেরকে হত্যা করবেন আর বলবেন ডিপে যাওয়া যাবে না। ফানি জিনিস। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান বিশ্বে আমরা বাংলাদেশের, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, চায়না বলেন, সবই আমাদের বন্ধু। আমাদের বাংলাদেশে বীর সেনাবাহিনীরা কাবা শরীফ খেদমত করতেছে। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। আপনি শুধু শুধু অন্যদিকে ডাইভার্ট করেন কেন সাবজেক্টটাকে? থাকেন, যদি আপনি আসলে বাংলাদেশকে ভালোবাসেন এখানেই থাকেন, সত্যি কথা বলেন। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। টিভি সাউন্ড আগে কমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন। টিভি সাউন্ড কমান। ভাই, আমি বিডিআর বিদ্রোহের ব্যাপারে একটু কথা বলতে চাই। জি বলেন। বেনিফিশিয়ারি কথাটা উঠেছে। জি। আপনার যখন ক্রাইমের ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন পুলিশ অফিসার যায়, প্রথমেই বিচার করে এই ক্রাইমের জন্য কারা বেনিফিশিয়ারি। তা আমাদের অ্যানালাইসিস করতে হবে ক্লিয়ারলি। অনেকেই বলেছেন ভারত হলো এটার বেনিফিশিয়ারি, বিগ বেনিফিশিয়ারি। এখন বাংলাদেশের সেই প্রাইম মিনিস্টার কেন ভারতের কথা শুনবেন? অবভিয়াসলি যে এই গভর্নমেন্টটা ভারতের আশ্রয়ে, সাপোর্টে ক্ষমতায় থাকতে চান। তাদের মাস্টার প্ল্যান কিভাবে বাংলাদেশে থাকতে পারে। আমার এক বন্ধু বলেছিলেন যে শেখ হাসিনা যখন ইন্ডিয়াতে ছিলেন প্রথম ট্রেনিং পেয়েছেন ইন্দিরা গান্ধীর থেকে, তারপরে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের প্রধান থেকে এবং র থেকে, যে বাংলাদেশে কিভাবে অপোজিশনকে সাপ্রেস করে ক্ষমতায় থাকা যাবে। এখন সেটাও একটা অংশ বিডিআর। আমি সম্মানিত কলার আমি মালিক ভাই, শামীম ভাই আজকে বলছিলাম যে আমরা বাংলাদেশের কথা বলবো, কারণ আর্মি কিন্তু আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, জাতীয় পার্টি না, আর্মি বাংলাদেশের। সো মানে আর্মিকে নিয়ে কথা বলছি এবং আর্মিদেরকে মেরে ফেলা হয়েছে সে বিষয়ে কথা বলছি। ফরগেট পলিটিক্স। সবাই অ্যানালাইসিস করছে কীভাবে মারছে, কেন মারছে, কী হয়েছিল, উই নো এভরিথিং। হয়তো ক্লিয়ারলি বলতে পারতাম না, এখন বলতে পারি। বাট প্রশ্ন হচ্ছে বিচার কিভাবে করা যায়, কাকে বিচারের আওতাধীন আনা যায়। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? আমরা কলারকে হারিয়ে ফেলছি। পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। টিভি সাউন্ড কমান একটু প্লিজ। হ্যালো কলার। আসসালামু আলাইকুম।
যাচ্ছি পরবর্তী কলে। আপনারা যারা কল করবেন, আপনারা যদি টিভি সাউন্ড ভলিউম হাই করে রাখেন, দেন আমি আপনাদের কথা শুনতে পারবো না, আপনারাও শুনতে পারবেন না। সো আমি জানি অনেকে লাইনে বসে আছেন, কথা বলতে চাচ্ছেন। দিস ইজ এ ভেরি সেন্সিটিভ একটা ইস্যু আপনাদের জন্য, আমাদের জন্য, বাংলাদেশের জন্য, এবং ওনারাও কথা বলছেন এই বিষয়ে। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো কলা, আসসালামু আলাইকুম। কলার আমি শুনতে পাচ্ছি আপনাকে, কিন্তু আপনার টিভির সাউন্ড অনেক হাই। নেক্সট কলার, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আসবো, আগে টিভি সাউন্ড কমান। এর মধ্যে আমি শামীম ভাই আপনার কাছে যাচ্ছিলাম যেই বিষয়টা নিয়ে, বা আপনি একজন যিনি সাবেক আর্মি অফিসার ছিলেন, উনি তো ক্লিয়ার করছেন। আমরা আসলে জিনিসটা জানতে চাই, আসলে এভরিবডি নোজ, বাট আমি জানি না কেন বলতে পারে না। কি করবেন, কি কতদিন বাঁচবেন? এনি টাইম মারা যাচ্ছে মানুষ। অ্যাটলিস্ট আমরা বলি যে আমাদের আর্মি অফিসারকে যারা মারছে তাদের বিচার চাই আমরা, সেটা আপনি হলো আপনারও। এবং একজন কলার প্রশ্ন করছেন যে মোটামুটি উই আর ক্লিয়ার কে করছে, কোন মাস্টার প্ল্যান ছিল, কোন প্ল্যানের অংশ ছিল। এখন সাবেক প্রধানমন্ত্রীকে কি বাংলাদেশে আনা যাবে কিনা, আনার প্রসেস হচ্ছে কিনা, আনা সম্ভব কিনা? সম্ভব। একটা জিনিস হচ্ছে যে দেখেন, বিশ্বের সেই সব দেশ থেকে আনা যাবে না যদি আপনি রিটেন কমিটমেন্ট না দেন যে তাকে ফাঁসি দেবেন না। যেসব দেশে ফাঁসি নেই সেই সব দেশ থেকে আপনি আনতে পারবেন না যদি এই ক্রাইমের এগেনস্টে আপনি ফাঁসি দেবেন এই ধরনের সম্ভাবনা থাকে। যেমন ব্রিটেন থেকে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। কিন্তু ভারতে যেহেতু ফাঁসি আছে, আচ্ছা বেলারুশ, রাশিয়া থেকে নেওয়া যাবে না, যাবে না। আমি আসতেছি, আমি একটার পর একটা বলতেছি আপনাকে। রাশিয়া থেকে নেওয়া যাবে যদি রাশিয়া আপনার সরকারের পক্ষে থাকে, তাহলে মানে যেমন আপনার সাথে আমার সাথে বন্দি বিনিময় চুক্তি থাকে, দেন উই ক্যান টেক। আমার মনে হয় না এই দেশের সাথে যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়। বন্দি বিনিময় চুক্তি দুটো জিনিস ফারুক ভাই, লেট মি ক্লিয়ার। আমি তো ওই যে আইনজ্ঞ না, তবু আমার সাধারণ জ্ঞান থেকে আমি বলি, যদি প্রমাণিত হয়, যদি বলতে হয় এই জন্য যে কোর্টে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত আপনি যা খুশি দেখেন, আপনি কিন্তু দোষী বলতে পারবেন না। নিতে পারে, এটা কোর্টে আওতা দিন, বিচার দিন। হ্যাঁ, তো বিচারালয় যদি বলে যে বিগত প্রধানমন্ত্রী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অথবা রিসেন্ট হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাহলে এই 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 বাংলাদেশের যে কোর্টের যে রায়, সেটা যদি ভারত অবমাননা করে, তাহলে বাংলাদেশ সরকার ইন্টারন্যাশনাল কোর্ট ক্রাইম ইয়েতে, আইসিসিতে ভারতের বিরুদ্ধে কথা বলবে। না যেতে পারে যে আমরা শেখ হাসিনাকে চাই, তখন ভারতের উপরে যদি আইসিসি এই মামলা গ্রহণ করে এবং যদি আইসিসি মনে করে যে এটা সত্য, তাহলে যেমন আপনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে রায়টা হয়েছে, সেই রায় প্রথমে আমেরিকা অস্বীকার করেছে যে না আমরা মানবো না। এখন কিন্তু ব্রিটেন কিন্তু এটা উইথড্র করে ফেলছে যে না আমরা মানি। তো ভারত এটা মানতে বাধ্য এই জন্য যে হয়তো ডিনাই করতে পারে। কথাটা হচ্ছে যে এটা প্রমাণ সাপেক্ষে, এটা প্রমাণ করতে হবে যে উনি এটার সাথে জড়িত এবং উনির কমান্ডে এবং উনির পরিকল্পনায় অথবা উনি পরিকল্পনার অংশীদার। এটা হচ্ছে শেষ কথা, যে উনিকে প্রমাণ ছাড়া আপনি এমনি প্রসেস করে আপনি আনতে পারবেন না। আপনি কি মনে করেন ভারত যদি এখন বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূস সরকার, উনি যদি কালকে ভারতকে রিকোয়েস্ট করে যে আমরা সাবেক প্রধানমন্ত্রীকে আনতে চাই, এনে আমরা বিচারের আওতাধীন বিচার করতে চাই, ট্রু বিচার, এবং দ্যাট নট আগের মতন যে এসকে সিনহা বলছিলেন হাত পা বেঁধে আমাদেরকে সাঁতার কাটতে বলা হচ্ছে, ওই বিচার না, একদম ট্রু বিচার, প্রপার জাস্টিস, প্রপার জাজমেন্ট দেওয়া হবে। এই তথ্য যদি সরকারের কাছে, মোদী সরকারের কাছে চায় ডক্টর ইউনূস লিখে, আপনার কি মনে হয় ওনাকে আনা যাবে? আমি কনফিউজড, আমি শিওর না। কারণ হচ্ছে শুনেন, যে দেশ আশ্রয় দেয়, যেমন একটা কথা উঠেছিল, এটা বলা উচিত যে বিএনপির বর্তমানে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফেরত নিয়ে যাবে, অনেক লোক অনেক আজে বাজে কথা বলতেছিল। আমি আমার ফেসবুকে লিখেছিলাম স্পষ্টভাবে, এবং একটা অনুষ্ঠানে আমি বলেছি যে কোনো লোক যদি মানে দর্শন, ডাকাতি এবং হত্যা মামলার আসামি না হয়, সেই সময় যে সময় সে এই দেশটা ত্যাগ করে, এবং যদি সে রাজনৈতিক আশ্রয়, রাজনৈতিক কারণে ওখানে থাকে, তাহলে তাকে কখনো ইউরোপিয়ান কান্ট্রি থেকে ফেরত দেওয়া হয় না। ভারতের ব্যাপারটা আলাদা। ভারতে যখন বঙ্গবন্ধুর হত্যার পরে যখন বিশ্বজিৎ রা বা কাদের সিদ্দিকী গিয়েছিলেন, তাদেরকে কিন্তু ভারত জায়গা দেয় নাই।
একটা সময় পরে তাদেরকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে ভারত। হ্যাঁ, তখন মরহুম জিয়াউর রহমানের শাসন ছিল। তো এই জন্য ভারত হচ্ছে যে ওই সরকারের প্রতি তার ইন্টারেস্ট কি, যদি ভারত মনে করে যে এই সরকারের বেনিফিশিয়ারি হব, হ্যাঁ, যদি মনে করে যে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিলে এটা ভালো হবে তাদের দেশের ইন্টারেস্টে, তাহলে তারা করবে। আর যদি মনে করে যে এটা উচিত হবে না, ওখানে এটা 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 আমাদের স্বীকার করতে হবে যে ট্রেডিশনালি আওয়ামী লীগের একটা বিরাট বড় বন্ধু মহল আছে, সেটা বঙ্গবন্ধুর সময় থেকেই, সেটা কংগ্রেসে, বিজেপিতে, সমস্ত রাজনৈতিক দলে মানে শেখ হাসিনার সিম্প্যাথেটাইজ বা তার প্রতি মানে সহানুভূতিশীল প্রচুর লোক রয়েছেন। অতএব ভারতের জন্য এই কাজটা করা খুবই কঠিন, আনলেস অ্যান্ড আনটিল বাংলাদেশের কোর্ট যদি তাকে মানে করে ফেলে, দোষী সাব্যস্ত করে ফেলে, তাহলে কিন্তু ওই দেশের প্রধানমন্ত্রীর এবং আপনার আইন মন্ত্রণালয়ের পুরা এখতিয়ার থাকে তাকে ফেরত দেবে কিনা, মানে দেবে কিনা না দিতে হবে, না দিতে হবে বলতে কোনো শব্দ নাই। তারা বলতে পারে যে আমরা মানলাম না এটা, আপনাদের এটা ক্যাঙ্গারু কোর্টের বিচার, অথবা আপনারা ইনফ্লুয়েন্স বিচার করেছেন। এইটা একমাত্র হচ্ছে আইসিসি যারা আপনাকে বলতে পারে যে আমরা মনে করি উনি মানে গিলটি, তাকে ফেরত দেওয়ার জন্য। এবং যদি ভারত না শুনে, ভারতের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কমিউনিটি বিভিন্ন ধরনের ব্যবস্থা নিতে পারে। ধন্যবাদ শামীম ভাই, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মালেক, শামীম ভাই যে কথাটি বলছেন যে আমরা ক্লিয়ার বিডিআর ট্র্যাজেডি নিয়ে, এবং আমি বিশ্বাস করি যে যারা দেখছেন আজকের অনুষ্ঠানে, আমি প্লিজ রিকোয়েস্ট করছি যে ট্রু কথা লিখবেন। ডোন্ট সাপোর্ট শামীম ভাই, ডোন্ট সাপোর্ট মালেক ভাই, ওর অথবা সাবেক প্রধানমন্ত্রী অথবা বিএনপি চেয়ারপারসন, কাউকে না, আপনাকে সাপোর্ট দিন। যারা আমাদের দেশের আর্মি অফিসারদেরকে 57 আর্মি অফিসারকে শুধু মারে নাই, মারলে গুলি করে মেরে ফেলছে, শেষ। কি করছে খুচিয়ে সেটা দেখছেন আপনারা। সো আপনাদের দায়িত্ব হচ্ছে, আমি আগেও বলছিলাম যে এর সঠিক বিচারের জন্য আপনারা আপনাদের পার্লামেন্ট মেম্বারকে লিখুন, বলুন যে এটা হয়েছে, এখন প্রমাণ আস্তে আস্তে আমরা পাচ্ছি, তোমাকে আমি ভোট দিয়ে বিলেতের পার্লামেন্ট মেম্বার বানিয়েছি, তুমি তোমার প্রাইম মিনিস্টারকে বলো, তুমি কমনওয়েলথ সেক্রেটারিয়েটকে বলো, তুমি আইসিসিকে বলো, অ্যান্ড তাকে বলতে হবে, না হলে নেক্সট টাইম তারা ভোট দিবেন না, যে তুমি তো এক পক্ষ, ইউ ডোন্ট নো হোয়াট ইজ হিউম্যান রাইটস, ইউ ডোন্ট নো যে কীভাবে মানুষকে রক্ষা করতে হবে, তুমি আমারে রক্ষা করতে পারবা না, তাহলে তুমি কী করবা? যাই, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। শুধু টক শো দেখলেই হবে না, শুনলেই হবে না, কল করে আমাদের সাথে সম্মতি জানালেও হবে না, আপনাদেরও কাজ করতে হবে। মালিক সাহেব, একটা প্রশ্ন, যে জিনিসটা আমি আপনার এই আব্বাস ফায়েজ এবং এখানকার যারা মেইন স্ট্রিম লয়ার তারাও বলছে, যদি বাংলাদেশ সরকার সাবেক প্রধানমন্ত্রী বিচার কার্য শুরু করে, যে কোনো সাবজেক্ট, সেটা 2000 স্টুডেন্ট মারছে, সেটা বিডিআর মেসাকার, সেটা সাগররুনি, সেটা 7 মার্ডার, যে কোনো বিষয় শুরু করে, তাহলে আইসিসি ইন্টারফেয়ার করবে না। এখন আইসিসি যদি ইন্টারফেয়ার না করে, এখন অ্যাজ এ আইসিসি বাংলাদেশের সাথে একটা লিঙ্ক আপ আছে, কারণ আইসিসি হচ্ছে যে যদি আপনি শুরু করেন বিচার কার্য, আমি করবো না। তখন বাংলাদেশ সরকার যদি বিচার শেষ করতে না পারে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, যদি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে না আনতে পারে, বিচার কার্য না করতে পারে, বিচার করার পরে ইন্ডিয়া যদি সেটি না মারে, তাহলে তখন তো এই বিচার বা এই রেজাল্টটা জনগণ 18 কোটি মানুষ সারা বিশ্ব পাবে না। এই ক্ষেত্রে কি সরকারের উচিত নিজেরা হোল্ড হয়ে আইসিসিকে রিকোয়েস্ট করা, বিচার করো, কোনটা করা উচিত? প্রথম হচ্ছে যে আপনার অনেক খোলার অনেক কথা বলছেন, অনেক ধরনের কথা বলছেন, এবং আমাদের মনের চেয়েও বেশি কথা বলেছেন। এখানে 2-1 আর্মি অফিসারও আছেন, ওনারা মোর প্র্যাকটিক্যাল এবং ট্রু কথাগুলি বলেছেন। এখানে ইভেন আরেকজন বার্মিংহাম থেকেও, উনি একজন দেশপ্রেমী, বা জয়জন কলার আমি দেখেছি, ওনারা দে আর কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ এবং দে লাভ বাংলাদেশ। হ্যাঁ, এবং ওনাদের সাথে আমি একমত। প্রথম হচ্ছে যে ইন্ডিয়া যেটা, বিকজ ইন্ডিয়া তারা টু মাচ বাড়াবাড়ি এখনও করতেছে। গত 3 দিন আগেও ইন্ডিয়া, ওই যে আপনি দেখলেন পজিশন অপোজিশন মিলেই কিন্তু তারা বিভিন্নভাবে তারা শেখ হাসিনাকে কীভাবে সাহায্য করা যায় এই বিষয়ে তারা এক হয়ে গেছে। বিকজ তাদের এই যে আপনার যে সোনার মুরগি, তার বেনিফিশিয়ারি এটাই, হ্যাঁ, তারা এই হাসিনা হচ্ছে তাদের সোনার মুরগি। এই যে সোনার আন্ডা দেয়, এই সোনার আন্ডাকে, এই মুরগিকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ তারা দেখেছে যে রাত্রে আর কোথাও পালানো যায় না,
ওই তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে তারা গিয়ে আমরা পার্সোনালি না যাই, না পার্সোনালি না, এটা তাদের বক্তব্য, আমরা না যাই, না আমরা চাচ্ছি না, তাদের বক্তব্যটাই যে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এবং তারা ভারতের ক্ষমতায় রাখার জন্য ভারতের কাছে গিয়েছেন। ইন্টারন্যাশনালি কোনো দেশের সাথেও ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ আসলে এবং থ্রু ফরেন অফিস ইন্ডিয়া তাকে জিজ্ঞেস করে, চায়নাতেও গিয়েছে ভারতকে জিজ্ঞেস করে, হু আর ইউ টু রান দি কান্ট্রি, ইউ আর এজেন্ট অফ ইন্ডিয়া, এটা প্রমাণ হয়েছে। এবং আসতেছি আপনি, এখন আরেকটা বিষয় যেটা যদি আপনি বলেন, এই যে আপনার সাবেক মেজর জেনারেল জাহাঙ্গীর বিডিআরের প্রধান ছিলেন, উনি যে তদন্তটা করেছেন, উনি তদন্ত করে হাইলাইট করে দিয়েছেন যে সারা খাতুন, নানক এবং আজম বা আওয়ামী লীগের যারা তখন দায়িত্বশীল ছিল 7 জন, তাদেরকে আপনারা রিমান্ডে আনেন বা তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। এর মানে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে যে এইটা আওয়ামী লীগ নেত্রী হাসিনা এবং ভারত এই ঘটনাটা ঘটিয়েছে, এবং হাসিনা ফুললি ভারতকে সাপোর্ট দিয়েছেন, এইটা ক্লিয়ার। এইবার আমরা আশা করব যে ডক্টর ইউনূস সাহেবের এই সরকার অন্ততপক্ষে এই বিডিআর মেসাকারটা ওনারা জাতির কাছে ক্লিয়ার করবেন, এবং এটা বিচার অবশ্যই আমাদের খুব খুব জরুরি। আরেকটা বিষয় এর সাথে আমি যেটা করতে চাই, যে আপনার বাংলাদেশকে নিয়ে এই দেশের পত্রপত্রিকা, ইন্টারন্যাশনাল নিউজ পেপারগুলি কিলিং, করাপশন, নেপোটিজম, এটার এগেনস্টে কিন্তু এটা বিশাল বড়। এখানে এই যে দরবেশ এখন হয়ে গেছে শয়তান, বললেন না, ইজ এ শয়তান, ক্রিমিনাল, দে আর বোথ ক্রিমিনাল। দেখেন না, সে যদি এই যে দাড়ি কেটে রাত্রের অন্ধকারে পালিয়ে যাওয়া, আওয়ামী লীগের রাত্রের অন্ধকারে পালিয়ে যাওয়ার হিস্ট্রি তাদের নেত্রীর কাছ থেকেই তারা শুনেছে, পালিয়ে যাওয়া। তারা সব জায়গায়, এ কাউয়াও এখন আর কোনো কাকা শুনি না। যে মির্জা ফখরুল ইসলাম তো বলেছেন যে আমি অপেক্ষা করছি, আমার বাড়িতে তো এখনও আসেন নাই। তো এই বিষয়টা আমি আপনার এটা করতে চাই যে আজকে এই সব বিষয়গুলি নিয়ে টোটাল রেসপন্সিবল ইন্ডিয়া। তো এখন যে জিনিসটা বিচার কার্য, দুইটা বিষয়, নট অনলি আপনি শুধু 57 সোলজারকে কেন বলবেন, না 57 কেন বলবেন, এর সাথে তাদের ওয়াইফদেরকে দর্শন করেছে আরামিরা, এটা সিরিয়াসলি, কারণ এবং তাদের ছেলে মেয়েদেরকেও দর্শন করেছে। ছেলেরা, বাচ্চা ছেলে যখন তার 7 বছরের বাচ্চাকে গুলি করে হত্যা করেছে, এই ধরনের তারা লুটপাট করেছে, সোনা গয়না থেকে শুরু করে, মানে A to Z তারা এদেরও বিচার করতে হবে। আরেকটা বিষয় যেটা ওই যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলিতেও আসছে, যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রীরা এই যে বিলিয়ন ডলার তারা করাপশন, লুট, জয় সহ, পুতুল সহ, এই যে টিউলিপ এই দেশের এমপি, শি ইজ অ্যানাদার ক্রিমিনাল, বিকজ সে কেন রাশিয়ার সাথে আর্মস ডিল করতে গিয়ে সেই রূপপুর আমাদের এই পারমাণবিক কেন্দ্রের যে কমিশন হয়, এবং তারা কেন বিবিআইপি তারা এই বিষয়টা কি দেশের লেবার পার্টির কাছে লিখছেন? না, এটা পত্রপত্রে, এটা লেবার পার্টির, এই দেশের লেবার পার্টি, বিকজ এইদের ম্যাক্সিমাম বাংলাদেশিরা লেবার পার্টির সাপোর্ট দেয়। এখন প্রধানমন্ত্রী তাকে ইমিডিয়েটলি বরখাস্ত করে তদন্ত করো, এটা তো আমি পার্সোনালি অফকোর্স লিখি না, কারণ আমরা তো পলিটিক্যাল কালার। যদি কোনো কিছু জানেন প্রমাণ দিয়ে লিখেন, না প্রমাণ দিয়ে তো বিদেশি পত্রিকাগুলি প্রমাণ, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়াতে আসছে তাদের করাপশনের বিষয়টা, এবং তারা মাঝি মিলে, তার সেই ববিও মিলে, তার জয় মিলে, পুতুল মিলে, এই দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমি কলাকাতে আসবো, তার আগে শামীম ভাই, মালিক ভাই একটা বিষয় নিয়ে এসেছেন যে মানি, আমার যদি আজকে সাবজেক্ট এটা না, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের রিক্সাওয়ালা না খেয়ে মারা যাচ্ছে, বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আর এখানে ব্রিগেডিয়ার সাখাওয়াত একদিন আমার টকশোতে এসে বলছে, ফারুক তুমি জানো এখানে কে ক্যাসেল কিনছে? এখানে কিন্তু ক্যাসেল কেনা হয়েছে বড়, একজন মন্ত্রী 3 মিলিয়ন 3.5 মিলিয়ন দিয়ে 380টা বাড়ি থাকে। আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের যারা প্রবাসী, বিলেতে আছেন, ইউরোপে আছেন, কানাডাতে আছেন, ইউএসএতে আছেন, আপনারা কী করতে পারেন? ধরেন আপনি জানেন এখানে সালমান এফ রহমানের টাকা কিন্তু বিলেতে
3 জন লোকের কাছে আছে, আপনি ধরেন জানেন, হোয়াট ইউ ডু? এদের ব্যাপারে ইনফরমেশন করতে হবে। এই যে মানি লন্ডারিং এর জন্য এখানে আছে, কিন্তু আমি আবার বলছি এখানে আছে মানি লন্ডারিং এর জন্য যে অর্গানাইজেশনটা এটাকে ইনকোয়ারি করে তাদেরকে ইনফর্ম করতে হবে। ফার্স্ট শামীম ভাই, আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা যেহেতু সামাজিকভাবে ইনভলভ কমিউনিটির সাথে, ফার্স্ট আসুন না এই ব্যক্তিগুলোকে আমরা সোসাইটি থেকে বাহির করে দিই, এদেরকে ঘৃণা করি। যে সালমান এফ রহমানের টাকা এনে আপনি এখানে লাক্সারিয়াসভাবে হিলটনে কফি খাচ্ছেন, এটা আবার ফেসবুকে দিবেন। বাংলাদেশের টাকা কিন্তু এটা সালমান এফ রহমানের টাকা না, এটা শেয়ার বাজারের টাকা, এটা হাজার হাজার স্টুডেন্টের টাকা যারা সুইসাইড করতে চেয়েছিল 2010 সালে। তাদের টাকা এনে আপনি এখানে 250টা বাড়ি কিনছেন, এর মধ্যে হয়তো 250টার মধ্যে 100টা আপনার নামে আর 150টা সালমান এফ রহমানের নামে। এই লোকটাকে আমরা সামাজিকভাবে প্রথমে ধিক্কার জানাবো। ইস্যু তো তার এই বাঙালি কমিউনিটিতে থাকাই যোগ্যতা নেই। দেন ইউ শুড ইনফর্ম স্পেশাল এজেন্সি যে এই টাকাটা সে কোথায় পেয়েছে। এদেশে হেসেমার্সি আছে বাংলাদেশের। এখন সরকার কিন্তু আপনার ব্রিগেডিয়ার সাখাওয়াত বলুন, আসিফ নজরুল বলুন, জাহাঙ্গীর সাহেব বলুন, সবাই ক্লিয়ারলি বলছে, এবং সাবেক গভর্নর উনি বলছেন বাংলাদেশে 1 টাকাও যদি কোথাও গেছে প্রমাণ করা যায় সেটাকেও আমি নিয়ে আসবো। তাহলে প্রথম আমি আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করতে চাই, এদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত। অবশ্যই 100%। কানাডাতে এই আন্দোলনটা হচ্ছে, আপনি বেগমপাড়ার বিরুদ্ধে আন্দোলন চলতেছে, এবং এটা গত 5 বছর থেকে একজন আমাদের প্রবাসী তার বিভিন্ন বন্ধু বান্ধবকে নিয়ে সে শুরু করেছে অনেকদিন আগে। আমি ওইটার মেম্বার, কিন্তু আমি তো আর কানাডাতে থাকি না। এখানে আমাদের বিলাতের কথা বলি, আমি বিলাতে আমাদের উচিত, আমিও মনে করি আপনার সাথে একদম স্বর মিলিয়ে বলতে চাই যে ওই সালমান এফ রহমান না, অনেক টাকা এখানে যারা বাংলাদেশের জনগণের টাকা লুট করে এই দেশে নিয়ে এসেছে, তাদেরকে সামাজিকভাবে তো শুধু বয়কট করা না, এদেরকে ঘৃণা করা, এবং এদেরকে সব ধরনের আইনি যেসব অর্গানাইজেশন আছে তাদের কাছে তথ্য তুলে ধরা। ধন্যবাদ। তথ্য তুলে, এবং এখানে ওই যে শামীম ভাই, আমি এই যে আপনি যে জিনিসটা বলছেন, এইখানে আপনি আমার সাথে ভালো জানেন সালমান রহমানকে, হ্যাঁ, তাকে হেলিকপ্টারে নিয়ে সিলেটের বাড়িতেও যাওয়া হয়েছে। এই ধরনের ক্রিমিনালরা লন্ডনেও আছে, আমরা ক্লোজলি ওয়াচ করছি। আগামী অনুষ্ঠানে তাদের নামও বলবো, এবং তাদেরকে ধরা দিতে হবে, এবং ওদেরকে ধরতে হবে। দেশে বিদেশে তাদের বিরুদ্ধে কঠিন তার বিচার হবে। আমি অবাক হয়ে যাই, এবং তারাই আপনাকে ঘুষ দিয়ে, আমরা জানি যে কিছু সংখ্যক উচ্চবিলাসী পলিটিশিয়ানও আছে এই যে আওয়ামী লীগের কাছ থেকে পয়সা খাবে, এই ক্রিমিনালদেরকেও যারা পয়সা খাবে এবং যারা দিবে তার মাধ্যমে আসছে, এদের বিচার লাগবে। এই যে 380টা বাড়ি লেন মিনিস্টার, এটা ফকিরনি যদি বাংলাদেশ আপনি চিন্তা করেন যে কত হাজার কোটি টাকা তার। এই যে কানাডায় 395টা বাড়ি পুটুল আর তার হাজবেন্ডের নামে, এবং তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করছে তারা বাংলাদেশেও যাবে এখন। আমি একটা এক্সাম্পল দিই, আমি ফেসবুকে এটা নিয়ে খুব একটু রিসার্চ করার চেষ্টা করতেছি। মালিক বাড়ির মাধ্যমে ধরেন বাংলাদেশ থেকে 300 বাড়ির টাকা আসছে, এটা কিন্তু রিসওয়ালার টাকা। দরবেশ বাবা বা সালমানের প্রমাণ যাই বলেন, এই টাকা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে শেয়ার বাজারে তার মায়ের হাতের বালা বিক্রি করে ইনভেস্ট করছে, সে চা খাইতে খাইতে এই টাকা নিয়ে নিছে। সেই টাকা মালিক ভাইয়ের মাধ্যমে, এক্সাম্পল আপনি না আবার মালিক ভাইয়ের মাধ্যমে লন্ডনে আইনা 300 বাড়ি বিক্রি করছে। এখন মালিক ভাই প্ল্যান করতেছে, প্রথমে উনি হিলটনে বসে, শর্ট প্যান্ট বসে বলে আমি হিলটনে চা খাচ্ছি, আই নো দ্যাম, ইউ নো দ্যাম। এখন প্ল্যান করতেছে আমি দেশে যাব, এদের কি করা উচিত? ওদের তো কঠিন বিচার করতেই হবে। দেশে যে দালালের মাধ্যমে যাবে, যারাই হবে, এরা এই যে দলেরই হোক, এইসব ক্রিমিনাল। আরেকটা বিষয় আপনি শুনেন, এই যে ইয়েতে, এই যে ইকোনমিক্স পত্রিকাও যেটা বললো, এই যে জয় $14 বিলিয়ন চুরি করে, এই কথাগুলো এখন কোথায় আওয়ামী লীগদেরকে, এদেরকে এই যে FBI তাদের অ্যারেস্ট করেছে। জয় বিলিভ মি, নিউ ইয়র্ক টাইমস হেডলাইন করেছে, পত্রিকাটাও আপনার কাছে দিব। এই দেশের ইকোনমিস্ট পত্রিকা, এটাও আমার কাছে আছে, ডেইলি মেইল আমার কাছে আছে, যেটা ওই যে রেহানাকে $multi-million রেহানা ক্যাশ দিয়ে বাড়ি কিনছে হ্যামস্টেডে, এবং একটা বাড়িতে এই যে সালমান রহমানের ছেলে, এই যে এটা শামীম ভাই জানে যে তা কিছুদিন আগে তাকেও $multi-million ক্যাশ দিয়ে আরেকটা বাড়ি কিনে দিয়েছে, এই বাড়িতে উনি থাকেন। এই যে তারা 2 বোন মিলে, তার ছেলে মেয়ে মিলে এ দেশ লুট করে ফেলতেছে, এবং
এখন পর্যন্ত তারা SSF পায়, পুলিশি পাহারা পায়। এটা ক্যান্সেল করতে হবে। রাষ্ট্রের পয়সা। এই যে উনি ইন্ডিয়াতে আছে, 2 জন ভেরি ভেরি সিনিয়র অফিসার তার সাথে কন্টিনিউ আছে, ওই ইসে রাষ্ট্রের টাকা। জেনারেল সাহেবদেরকে বলবো যে এখনো ওনারা যদি কেউ ওখানে ডিউটিতে থাকে সে বাংলাদেশে চলে আসুক, সে আমার বাংলাদেশের কৃতি সন্তান। আমরা বাংলাদেশের সেনাবাহিনীকে এখন আমরা রেসপেক্ট করি, তারা ইন্টারন্যাশনাল লেভেলে তারা, কারণ আজকে একটা জিনিস জেনারেল ওয়াকারকে, বিকজ আমরা সবাই সন্দেহ করেছিলাম যে জেনারেল ওয়াকার এই হাসিনাকে কিয়ামত পর্যন্ত বোধহয় রাখবে, কিন্তু সেনাবাহিনী যে ভূমিকা রেখেছে উই শুড সেলুট, এবং ডক্টর ইউনূসের ভূমিকা উই শুড সেলুট। থ্যাংক ইউ মালিক ভাই। আমি একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি আর কি মালিক ভাইয়ের সাথে। বাংলাদেশ থেকে প্রায় 100 বিলিয়ন ডলার US ডলার বেরিয়ে আসছে, 11 লক্ষ কোটি ডলার। এই টাকাগুলো আনার পিছনে সরকারের সরাসরি মদত ছিল, প্রত্যক্ষ মদত। সরকারের লোক, ম্যাক্সিমাম সরকারের লোক, সরকারের লোক কি এগুলো সরকারের ইয়ে ছাড়া বের করতে পারে না। এস আলম গ্রুপ 10,000 কোটি টাকা নিয়ে যেতে পারে না, এটা সম্ভব না। আপনি 10 টাকা লোন আনতে যান, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী দিতে হবে, বাড়িঘর সব দিতে হবে, নিজের টাকা উঠাইতে পারে। তো কথাটা হচ্ছে যে এই টাকাটা শুধু সালমান এফ রহমানের না, এখানে অন্তত আমি জানি অন্তত 25 থেকে 30 জনের প্রচুর টাকা আছে বিভিন্ন লোকের নামে। হ্যাঁ, ইভেন লোটাস কামাল, হ্যাঁ সেইখানে বলতো তার সাথে অনেক নেতারা গিয়ে চা কফি খায়, আমরা জানি না টাকা কোথা থেকে। আচ্ছা, আমি এবং কানাডা ছাড়াও দুবাই, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া এরা প্রচুর টাকা নিয়ে। আরেকটা প্রশ্ন এই যে ক্যাপাসিটি চার্জ, এই ক্যাপাসিটি চার্জের নামে কিছু সিলেক্টেড লোককে প্রতি বছর কয়েক মিলিয়ন ডলার দিয়ে দেওয়া হয়, মানে যেটাকে আপনি বলছেন বিদ্যুৎ প্রকল্প। হ্যাঁ, এই ক্যাপাসিটি চার্জ তারা পায়, এটা একবার শুরু হয়ে গেলে এটা বিদ্যুৎ দিক আর না দিক অটো চলে, হ্যাঁ অটোমেটিক্যালি সে টাকা পাবে। এই যে মাফিয়া তন্ত্র, এই মাফিয়া তন্ত্রকে শুধু ডেমিলিশ করলে চলবে না, এদেরকে এক্সাম্পলারি পানিশমেন্ট লাইক সালমান এফ রহমান লাইক। ধন্যবাদ। আমি একটু কলার সাথে কথা বলেছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আমি শুনতে পাচ্ছি না, যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর টেকিং মাই কল। থ্যাংক ইউ। আপনারা প্রোগ্রাম খুব সুন্দর চলছে, ধন্যবাদ। আর একটা প্রোগ্রাম করুক যাতে ইন্ডিয়ার কোনো কানেকশন বাংলাদেশের সাথে থাকে না। ইন্ডিয়ার কোনো কানেকশন বাংলাদেশের সাথে থাকলে এটা দেশের সভরেন্টি থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি থাকবে না। দরকার হয় আমরা সপ্তাহে একবার খাবো, কিন্তু নো কানেকশন উইথ ইন্ডিয়া। থ্যাংক ইউ। আপনাকে একটা প্রশ্ন করি। জি, আপনাকে একটা প্রশ্ন করি, এটা নিয়ে আমি নেক্সট একটা প্রোগ্রাম করব যে নো কানেকশন। আমি একটা প্রশ্ন করি আপনাকে, আপনি লাইনে আছেন? জি স্যার, জি। আপনাকে প্রশ্নটা হচ্ছে যে এই যে শামীম ভাই, মালিক ভাই এবং আমরা জানি, আমরা তো এই অনুষ্ঠানটা ইউরোপের 37টি দেশে, নর্থ আমেরিকা এবং এখানে কানাডা সবাই দেখতে পাচ্ছেন। বাংলাদেশের টাকা যেটা বলছেন কত বিলিয়ন? 100 বিলিয়ন টাকা এই বিলেতে আসছে বা কানাডাতে গেছে বা দুবাইতে বা সিঙ্গাপুরে আছে। এর মধ্যে বিলেতেও অনেকের টাকা, সালমান এফ রহমানের অনেক টাকা বিলেতে যাবে, ভূমিমন্ত্রী ছিল অনেক টাকা, এরকম আমি এক্সাম্পল অনেক লোকের, এবং এরা আমার পাশে, আপনার পাশে। এদেরকে কি করা উচিত? আমাদের ডিউটি হলো এদের চিহ্নিত করে ওদের কেস দেশে দিতে হবে ওদের নামে। এরপরে এই দেশে ওই কেস ওদের দেশে ওরা কনভিক্টেড, দেশে ওরা কিলার, এই দেশের পাবলিক সেফ না। এই কিলার যদি এদেশে আমাদের মধ্যে থাকে তখন এর কারণে ওদের এদেশে চিহ্নিত করে ফিরে বাংলাদেশে এক্সট্রাডাইট করতে হবে। থ্যাংক ইউ। এবং আমি আপনাদের মাধ্যমে আপনারা যারা টিভির সামনে বসে আছেন লাস্ট 2 আওয়ার্স ধরে, প্লিজ ওদেরকে ধিক্কার জানান, সামাজিকভাবে অ্যাভয়েড করুন, এবং ওই যে কথা আছে না যে এক ঘরে করে ফেলা, সামান্য টাইম লাগবে, জি, কিন্তু ওরা সব মানে দেশে চলে যেতে হবে দেশ থেকে। না, আমি অবাক হয়ে যাই সম্মানিত কলার, যে আমি গত 7 দিন ধরে আমি অনেক দিন থেকেই তাদেরকে ফলো করছি যে ভাই, আমাকে অনেকে বলছে যে সালমানের শেয়ার বাজার নিয়ে কথা বলে, কারণ মালিক ভাইদেরও একজন আছে শেয়ার বাজারে,
শেয়ার বাজার নিয়ে কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? সালমান এফ রহমানের একজন আছে, তো সে কেন কথা আমার বড় ভাইরা যে গরু বিক্রি করে শেয়ার বাজারে ইনভেস্ট করছে, সালমান এফ রহমানরা সে টাকা নিয়ে গেছে, আর আপনি সে টাকা এখানে আইনে 250টা বাড়ি 300টা বাড়ি 400টা বাড়ি কিনছেন আর বলেন কোনোভাবেই কথা বলা যাবে না। এইটা হতে পারে না, এইটা হতে দেওয়া যায় না। থ্যাংক ইউ। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কল আসসালামু আলাইকুম। কল আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্ন বা মন্তব্য। টিভি সাউন্ড একটু কমান। জি, এবার বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি না আপনাকে আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ফারুক ভাই? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন তো আমরা বুঝলাম যে একটা জিনিস নিয়ে আপনারা আরম্ভ করছিলেন, এখন দেখা যায় যে পয়সার মাত্রা। জি, তো এখন কত হইল পয়সা, তো আপনারা কয়টা যে বর্তমান সরকার যারা আসলা এরা মারিয়া খাই দিচ্ছেন। সরকার তো আমরা জানি বিএনপি আওয়ামী লীগ দুই সরকারেও আছে যে বাংলায় চলায় না। তো বিএনপির কোনো ইয়েও আসেনি যে এরা কোনো পয়সা মারছেন নি কোনোদিন? বিএনপি পয়সা মারছেন কিনা মালিক ভাই একটু নোট করেন। বিএনপি তো 25 বছরের ক্ষমতা ছিল না, বাট তারপরেও 15 বছর ছিল না, 15 বছর আগে মারছে কিনা এটা প্রেসিডেন্ট সাহেব বলবেন। কারণ যদি বিচার করতে হয় তাহলে তো ছোটটারও বিচার করা লাগে, বড়টারও বিচার করা লাগে। একদম 100%। আচ্ছা, আপনাকেও একটা প্রশ্ন করি, আপনার আশপাশে কি এমন কোনো ব্যক্তি আছে কিনা যার মাধ্যমে বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি কোটি টাকা এই বিলেতে নিয়ে আসছে? আছে? চিনেন কাউকে? না, আমরা চিনি না। কিন্তু এখন যদি চিনি আইনি তাহলে প্রথমে আমরা মনে প্রাণে এরারে ঘৃণা করবো। থ্যাংক ইউ। দেন এরপরে ওই লোকেরই এরারে বিচার করবো কৌটো নিয়ে। এদের ছেলে মেয়ের সাথে কারো মেয়ে বিয়ে দিবেন না, ছেলে মেয়ে বিয়ে দিবেন না। রাজি আছেন? থ্যাংক ইউ ফারুক ভাই। থ্যাংক ইউ। কারণ এরা দেশটাকে মানে এদের কারণে সালমান এফ রহমানরা কিন্তু টাকার পাঠা বানায়। ওই যে আজকে একজনের বাসায় বলে 90 কোটি টাকা না কত কোটি টাকা পাওয়া গেছে, এবং ওই টাকাটা কিন্তু চলে আসবে লন্ডন বা আমেরিকাতে বা কানাডাতে, এবং গিয়া ওখানে সে তো ধরা খাইলে কি তার তো বাড়ি গেছে অনেকগুলা বেনজিন। জি, আরেকটা কথা। জি, পিলখানা হত্যাকাণ্ড যে ব্যাপার, জি, এটা তো প্রথম হলো কি আমরা দেশের ভিতরে আমরা পয়লা চিহ্নিত করতে হবে যে কে এই কাজটা করেছে। তাকে দূষিত করার পরে আমরা ইন্ডিয়ার কথা বলবো। এক্স্যাক্টলি, আমি আপনার একমত। ধন্যবাদ। অবশ্যই ইন্ডিয়াকে আমরা দোষাদোষি করে কোনো ফায়দা নেই। আমি আপনার ইন্ডিয়াকে পরে দোষবো। আগে হচ্ছে যে আমার ঘরের লোক যদি ইন্ডিয়াকে ঢুকতে না দেয় তাহলে কি করে ইন্ডিয়া ঢুকে, এবং যদি যারা বাংলাদেশে তখন দায়িত্বে ছিল তারা যদি বলে না ঢুকা যাবে না, এখানে কোনো স্পেশাল গাড়ি ঢুকা যাবে না, ওই শঙ্করের দিক দিয়া স্পেশাল ট্যাঙ্ক নিয়ে ফায়ার করা যাবে না, তাহলে কি করে ইন্ডিয়া আসে? আর আসলে তখন আমাদের আর্মি রেডি, কমান্ডো রেডি, সবই রেডি। আবহাওয়ানি মাঠে কমান্ডো রেডি ছিল, নামতে দিই নাই। যাই হোক, পরবর্তী কল। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিভি ফলো করছেন? জি, বলেন। আমি ফারুক ভাই কথা বলছি, বলেন। ওয়ালাইকুম আসসালাম। না, ফারুক ভাই তো বলছেন? ফারুক ভাই বলছি, বলেন। ও আচ্ছা, আগে বিডিআর কথা মাতলা আপনারা বুঝছেন নাকি? যা কইছি জি হয়, মানে বিডিআর যদি মাতন, বিডিআর তো যে কোনো সরকারের মাধ্যমে এটা বলতা হয়েছে। আচ্ছা, বুঝছেন? জি হয়, সরকারের মাধ্যমে হয়েছে। আর টেকা যে বিদেশ পাচার হয়েছে তাও তো সরকারের মাধ্যমে ব্যাংক থেকে বলতা হয়েছে। এইটা তো বলতা বিচার হয়েছে সরকারের মাধ্যমে, কি বড় বড় যে নেতাও বলা কথার মাধ্যমে না। বিচার হবে, কিন্তু আপনার দায়িত্ব কি? আপনার রেসপন্সিবিলিটি কি? আপনি শুধু সরকার বিচার করবে, মালিক সাহেব কথা বলবে, শামীম সাহেব, আপনি কি করবেন? আপনার দায়িত্ব কি বলেন? না, আমি তো কিছু করার নাই। আপনি করার আছে, আপনার করার আছে হচ্ছে আপনার পাশে যদি এরকম কেউ থাকে যার মাধ্যমে টাকা আসছে দেশে, যে 1100 মিলিয়ন পাউন্ড বা বিলিয়ন পাউন্ড আসছে, তারা ধরিয়ে দেন। পারবেন না?
আপনারা তো কিছু করতে পারতেন না। আপনি পারবেন কিনা? আচ্ছা আমি যে আমারটা আপনি পারবেন কিনা বলেন। না আমি কিছু করার নাই তো, আমি দরকার ইলেকশন গুড হয়ে দরকার মানে গুড হইতে পারি না, আমি কিছু চিন্তা করবো। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনাকে পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার টিভি কমান আগে প্লিজ, আপনি খুব ইন্টারেস্টিং কথা বলছেন আগের কলারটা। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাইজান? আলহামদুলিল্লাহ। আপনার প্রোগ্রাম দেখতে খুব ভালো। আচ্ছা, আপনার মন্তব্য কি বলেন? আমার মন্তব্য তো অনেক কিছু বলা ছিল, আমি তো আপনাকে টাইম দিতে নাই ভাইজান। আচ্ছা বলেন, আপনি 30 সেকেন্ড 30 সেকেন্ড। অনেক কুরআন থেকে শুরু করতে আমি তো চিন্তা করে ভাই। মানে কি সর্বাঙ্গে ব্যথা নাকি? জি, সব জায়গায় ব্যথা। সব জায়গায় ব্যথা। আচ্ছা একটা বলেন। করলেও ব্যথা, বিএনপি বললেও ব্যথা, জামাত বললেও ব্যথা, সব জায়গায় ব্যথা। আচ্ছা বলেন। তখন কিতাব হইতাম ওই যে হইরা শেখ হাসিনা, ওই অনেক নেতা কর্মীরা জি ভাই বলেন। হ্যাঁ কেউ বলছেন না বা আরো কলাররা বলছেন না পয়সা লইয়া লুটটা গেছে। এটা ঠিক আছে, লুটটা গেছে। সুরে আমরা কোনোদিন ঠিক করতে পারতাম না, সুর তো সুরেই থাকবো। আওয়ামী লীগের হোকা, বিএনপির হোকা, সুর সুরেই থাকবো। পরিবর্তন হইতে হইব আমরা মানুষ। মানুষ যদি পরিবর্তন হই না, মনে হইলে কোনে একজনকে বইলাম সরকারের প্রধান মালাইলাম, আইনের লগে যারা আছেন হেরাও ছিল। পরিবর্তন হইতে হইব আমরা। মনে হইলে কোনে আমি ডাক্তারও যাইতাম, ডাক্তারও যাইতে হইলে আমার টিকিট মনে হইলে আমি তৈলে পিএসএ দিলাম 20 টাকা, মামা আমার টিকিটটা একটু আগে দিলাম। আমরা স্বতন্ত্রীতি করি। হ্যাঁ জি জি, সর্বপ্রথম আমরা মানুষ ঠিক হইতে হইব ভাই, তারপরে কি আমরা দেশ ঠিক হইতে। জি আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি আর কল আজকে নিচ্ছি না, বাট আমি ওনাদের কাছে যাব। যারা লাইনে বসে আছেন, আমি আপনাদের প্রত্যেকটি ইমোশনের সাথে একমত যে আপনারা দেশকে কতটুকু ভালোবাসেন, আর্মিকে কতটুকু ভালোবাসেন, আপনারা কীভাবে এগ্রেসিভ হয়ে আছেন যে এর বিচার হতেই হবে, আমি একমত। তাই আজকে আর কথা বলতে পারবো না, ডেফিনেটলি আমি আগামী অনুষ্ঠানে আপনাদের সাথে কথা বলবো। বাট আমার রিকোয়েস্ট থাকবে যে আমি জানি আপনারা জানেন, কারণ আমি যদি জানি, মালেক সাহেব যদি জানে, শামীম ভাই যদি জানে কোথায় কোথায় বাড়ি কেনা হয়েছে, কোথায় কত মিলিয়ন পাউন্ড আছে বা ডলার আছে আপনারা জানেন, বা ইউরো আছে আপনারা জানেন, ওদেরকে সামাজিকভাবে বয়কট করুন। সামাজিকভাবে ওদেরকে কোনো বিয়েতে দাওয়াত দিবেন না, ওদের ঘরে যাবেন না, যে তোরা বাংলাদেশের ধ্বংস করছস, তোদের কারণে সালমান এফ রহমানদের তৈরি হয়েছে, তোদের কারণে শেয়ার বাজার লুট হয়েছে, তোদের কারণে সোনালী ব্যাংকের এই লুটপাট হয়েছে, তোদের কারণে ক্যাসিনো হয়েছে, কারণ তোরা টাকাটা এখানে গচ্ছিত করতে সহযোগিতা করিস। আবার হিলটনে বসা একদম পুরা শর্ট প্যান্ট পরা কফি খাচ্ছি হিলটনে, আমি একটা কফির দাম হচ্ছে 500 পাউন্ড। আরে বেটা কার টাকা এটা? তো ওদেরকে সামাজিকভাবে বয়কট করুন। নাম্বার 1, থুতু মারুন ওদেরকে, বলুন যে তোমরা বাংলাদেশকে ধ্বংস করছো। সেকেন্ড হচ্ছে যে ওদেরকে, যেটা শামীম ভাই বলছে, মালেক ভাই বলছে, আমিও বলছি, ওদেরকে আইনিভাবে ওদের জন্য দেওয়াল তৈরি করেন। এদেশ বলেন, বাংলাদেশ সরকার রেডি আছে। আপনি বর্তমান যিনি সাবেক গভর্নর ছিলেন, যিনি বর্তমান অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব, ফাইন্যান্স অ্যাডভাইজার, সে প্রত্যেক দিন অ্যাডভাইস দিয়ে যাচ্ছে কোথায় আছে বাংলাদেশের টাকা, কিভাবে ধরা যায়। সেটা হোক সালমান এফ রহমান, হোক এস আলম, হোক এক্স, হোক ওয়াই, আপনাদের দায়িত্ব এজ এ প্রবাসী, আপনাদের দায়িত্ব তাদেরকে ধরিয়ে দেওয়া, তাদেরকে ঘৃণা করা, এবং যাতে করে এক্সাম্পল তৈরি হয় যে এই লোকটার কাছে 250 বাড়ির টাকা, বাংলাদেশের শ্রমিকের, কৃষকের, রিক্সাওয়ালার, ছাত্রের, ওকে আমরা বয়কট করলাম। ও একদম পুরা ওই যে সালমান এফ রহমান, আল্লাহর বিচার আল্লাহ শেষ মুহূর্তে করে দিছে। দেখুন, সালমান এফ রহমান ওয়াজ বাংলাদেশের প্রাইম মিনিস্টার, তার সাথে কথা বলতে ভয় পাইত। সেই সালমান এফ রহমানে কোথায় পেয়েছেন আপনারা? নৌকাতে। কিভাবে পেয়েছেন? মাথায় কালার করা, শেভ করা, লুঙ্গি পরা, এভাবে হাত পরা, এই বাসার ছাইতে নিজেকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলাটা উচিত ছিল। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ যে আমরা আবারও বলছি যে আমরা বাংলাদেশের জন্য কথা বলতে চাই। শামীম ভাই, আপনার জন্য 2 মিনিট প্লিজ, শেষ করতে হবে আমাদেরকে। আমি সম্মানিত দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলবো আর কি, যে আপনার কথার সাথে আপনার সাথে সুর মিলিয়ে বলবো যে আমরা যারা এখানে বসবাস করি, আমাদের নলেজে যেসব লুটপাটকারী বাংলাদেশকে যারা লুট করে নিয়ে এসেছে, আমাদের কৃষক, শ্রমিক জনতার রক্ত যারা চুষে নিয়ে এসেছে বিদেশে,
তাদেরকে আমরা শুধু সামাজিকভাবে না, তাদেরকে কি করে বের করা যায় সেইভাবে আমাদের একটু সচেষ্ট হতে হবে। আমি ফারুক ভাইকে অনুরোধ করব যদি সম্ভব হয় যে এই ব্যাপারে একটা ক্যাম্পেইন শুরু করা, যদি পারে আইএনটিভির দ্বারা সম্ভব হয় তাহলে একটা ক্যাম্পেইন করা, বিভিন্ন এই ব্যাপারে অভিজ্ঞ বিভিন্ন লোককে ডেকে আনা, তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা এবং তারা যাতে তথ্য সংগ্রহ করতে পারে সেই ব্যাপারে উৎসাহিত করা। সেই জন্য আমি আইএনটিভিকে অনুরোধ করব, ফারুক ভাইকে অনুরোধ করব। ধন্যবাদ এইখানে শামীম ভাই, ভেরি ইন্টারেস্টিং। এবং আমি ওনার সাথে একমত যে এই কাজটা দেশের জন্য, যে দেশের এত টাকা বাহিরে। সো আমি কালকে প্রোগ্রাম টিমের সাথে বসে ডেফিনেটলি কিভাবে এই কি বলবো, ইমাম খারাম বলবো না কি বলবো, যাই হোক নাম দিতে চাচ্ছি না, ওদেরকে ধরার জন্য আমরা কাজ করব এবং আপনারা আমাদেরকে হেল্প করবেন। মালিক ভাই, আপনার জন্য খুব সংক্ষিপ্তভাবেই উত্তর দিব দু একটা। আর ওই যে বন্দি বিনিময় যেটা আপনার চুক্তি, যেটা বাংলাদেশে, আপনি ভারতের সাথে আমাদের চুক্তি আছে, আপনার ওই যে অনুপ চেটিয়াকে আমরা ফেরত দিয়েছি, হ্যাঁ, এবং ভারত থেকেও আমরা মানে আনার সেই বোথ সাইড এটা আছে, দেওয়ারও এটা ওপেন অলরেডি, এটা নতুন এই আইন ক্লোজ হয়নি। তো এই আইনে হাসিনা রেহানা ইন্ডিয়াতে আছেন বা পুতুলও আছেন, আর জয় আমেরিকা, এখন আমেরিকার বিষয়টা আমি জানি না, বাট এই তিনজনের বাংলাদেশে আনতে পারবে। আর আমেরিকার কাছেও যদি রিকোয়েস্ট পাঠায়, দেশের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি নেই, আমি জানি না এটা অনেস্টলি নাই। তো এই দেশে তো ওনারা না, হ্যাঁ। আর যদি টিউলিপের বিষয়টা যদি করাপশনের বিষয়ে বাংলাদেশ এই সরকারের কাছে পাঠাবে রিকোয়েস্ট, কারণ এটা উনি তো বাংলাদেশের বেনিফিশিয়ারি, উনি বাংলাদেশ থেকে বিআইপি পায়, বাংলাদেশের সরকারের যে যেটা উনারা পায়, দেশে গেলে এক্সট্রা পায়, ব্রিটিশ এমপি হিসাবে আলাদা ইস্যু। কিন্তু এর ঊর্ধ্বে উনি শেখ মুজিবের নাতি, এক্স্যাক্টলি। তো তুমি এই দেশকে রিপ্রেজেন্ট করছো, ব্রিটিশ সিটিজেন, তোমার শুড রিজাইন করা অথবা ব্রিটিশ সিটিজেনশিপ জমা দেওয়া, হ্যাঁ, যে না হলে তো তুমি ডিসঅনেস্টি করছো। তো তুমি তো ডিসঅনেস্টি এটার বিচারও একটা আছে, এই দেশের আইনে হবে, বাংলাদেশের আইনে হবে, বিকজ বাংলাদেশের অর্থ খাচ্ছ এটা এবং এই যে 300 কোটি টাকা এই যে রাশিয়ার থেকে উনি এটা পত্রপত্রিকাতে দেশে বিদেশে নিউজ আসছে, এটার জন্য এখন পর্যন্ত কেন রিজাইন করছেন না? রিজাইন যদি না করেন তার বিরুদ্ধে এই দেশের প্রচলিত আইনে তার বিচার হওয়ার দরকার। আমরা ব্রিটিশ বাংলাদেশে এটা ডিমান্ড করছি এবং থ্রু আপনার মাধ্যমে এই দেশের সরকারকে সঠিক তদন্ত করার জন্য। আরেকটা বিষয় যেটা আমি, জেনারেল আজিজ, হি ইজ নাম্বার ওয়ান মাফিয়া। জেনারেল আজিজ সেনাবাহিনীর প্রধান হিসাবে সেনাবাহিনীকে কলঙ্কিত করেছে এবং তার বিচার খুব জরুরি হয়েছে। এবং 2 জন আইজি, বেনজির এবং এই যে রিসেন্ট যিনি রিটায়ার্ড করলেন, এদেরকেও বিচারের আওতায় আনতে হবে। বাইরে হলে তার দেশের সম্পদ আছে, এটা বাজেয়াপ্ত করার জন্য আমি আশা করি এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা। আসাদ যে পুলিশের কমিশনার ছিল, ঢাকা ডিএমপি কমিশনার, তার বা যারা আছে তার বিচার অবশ্যই বাংলার জমিনে করতে হবে এবং খুনি। এবং শুধু না, আওয়ামী লীগের ইভেন গ্রাসরুট লেভেলের কমিশনার, মেয়র থেকে শুরু করে এমপি থেকে শুরু করে A to Z আর করাপ্ট, সেই করাপ্টের বিচার বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, বিকজ তারা নিরপেক্ষ, তাদের মাধ্যমে যেটা হবে, বিএনপি সরকার হইলে বলবে যে এটা উদ্দেশ্য প্রণোদিত। তা আমরা চাই যে ডক্টর ইউনূস আমাদের কৃতি সন্তান, স্লেউট করি, তাদেরকে সহযোগিতা করি, কারণ ওই ক্রিমিনালদেরকে বিচার করা হোক। আরেকটা জিনিস, বিএনপির ব্যাপারে একজন আওয়ামী লীগের নেতা, উনি ভারত প্রেমী, উনি ভারতকে দোষারোপ করবেন না। হোয়াই? ভারত ইজ এ ক্রিমিনাল নাম্বার 1 আমার দেশে বর্ডারে নির্বিচারে গুলি করে। আপনি একজন বাংলাদেশি হলে আপনি ক্রিমিনাল, ইন্ডিয়ার এজেন্ট, আপনারা স্টপ হয়ে যান, এইসব বাটফারি বন্ধ করে দেন।
ইন্ডিয়ার দালালগুলি সাবধান হয়ে যান, আমার দেশের কৃতি সন্তানদের বিরুদ্ধে কনস্পিরেসি করবে আর তোমরা ইন্ডিয়ার দালালি করবা, এগুলি বন্ধ করতে হবে। আরেকটা জিনিস যেটা ফাইনালি যে জিনিসটা আমি করতে চাই, যে আজকে বিএনপি আমরা প্রাউড বিএনপি। নাম্বার 1 শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, ওনার জীবন দশায় ওনার একটা ঢাকা শহরে একটা প্লটও উনি রেখে যান নেই। উনার মরার পরে বাঙ্গা সুটকেস সিরাগেঞ্জি সারা পৃথিবী পার্লামেন্টে পর্যন্ত, হাসিনা পর্যন্ত ডিসকাশন করেছে। আজকে আসেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার বিরুদ্ধে মিনিমাম একটা করাপশনের চার্জ নেই। যেটা করেছিল এই যে 2 কোটি টাকা, এই 2 কোটি টাকা 14 কোটি টাকা এই ডক্টর ইউনূসের এই কেয়ারটেকার বা ইন্টেরিয়ার গভর্নমেন্টের তারা তদন্ত করে দেখছে যে উনি একবারে বেকসুর, খালাস তারা দিয়েছেন। এবং যেটা উই আর প্রাউড। আপনাদের তারেক রহমান আসে 1/11 থেকে শুরু করে আজ পর্যন্ত হাসিনার সরকার চিরুনি অপারেশন করেছে সারা পৃথিবী জুড়ে, একটা মিনিমাম কোন মামলার সত্যতা প্রমাণ করতে পারে। তো উই আর রিয়েলি প্রাউড অফ বিএনপি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মালিক ভাই, ধন্যবাদ শামীম ভাই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আপনাদের সাথে, আপনারা অনেকে লাইনে বসে আছেন আজকে আপনাদের মতামত, মনের ভাব, আবেগ, অনুভূতি আমাদেরকে জানানোর জন্য, এবং আমি আপনাদের সাথে একমত। যারা বাংলাদেশের টাকা এখানে আনতে সাহায্য করেছে তাদেরকে বয়কট করুন, ঘৃণা করুন, ধরিয়ে দিন। এক সেকেন্ড হচ্ছে যে বিডিআর অর্থাৎ আর্মি আমাদের প্রাউড করার বিষয়। আমরা এখনও শেষ আশ্রয়স্থল বলে থাকি যে আর্মি আসবে আমাদের ছাত্রদেরকে রক্ষা করবে, যেটা করেছিল। তাই এই আর্মি অফিসারকে যেভাবে হত্যা করেছে, ছাত্রদেরকে যেভাবে হত্যা করেছে, সাগর রুনির বিচার আপনারা জানেন, এটাও বের হয়ে আসবে ভেরি সুন, দেখবেন কেন এর বিচার হয় নাই। এবং 7 মার্ডার নারায়ণগঞ্জে, সেটাও আপনারা জানেন। প্রত্যেকটি বিচারের সুষ্ঠু তদন্ত এবং সুবিচার বাংলাদেশের 18 কোটি মানুষ এবং প্রবাসী বাংলাদেশিরা চায়, এবং এটা হতে হবে। আই বিলিভ এই অন্তর্বর্তীকালীন সরকার ডেফিনেটলি, বিকজ নিরপেক্ষ, এটা করে যাবে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি জানি তো,